ছোটবেলায় দাদু ঠাকুমাদের মুখে শুনেছিলাম, বিয়ের আগে যদি কোনো মেয়ে দুর্ঘটনায় মারা যায় তবে তারা প্রেতনী হয়। আর বিয়ের 6 মাস পর দুর্ঘটনায় কোনো মহিলা মারা গেলে তারা হয় শাকচুন্নি। আজকে যে ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনাটা আমাদের ছোটবেলাকার হয়তো সব থেকে জনপ্রিয় একটি ভূতের ঘটনা। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকের বুঝতেই পারছো ঘটনাটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। আজকের কথা বলতে চলেছি আমরা শাকচুন্নিকে নিয়ে। তাই সময় নষ্ট করছি না, শুরু করছি আজকে 145 নম্বর এপিসোড। এবং যারা যারা এখনো অবধি আমার আগের এপিসোডটা অর্থাৎ 9:55 শেষ ট্রেন গল্পটি শুনুনি, অবশ্যই কিন্তু শুনেছো, ডিসক্রিপশনে থাকবে লিঙ্ক। আর এই এপিসোডটাকে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘটনা পাঠে আমি রাজ, শুরু করছি আজকের 145 নম্বর এপিসোড। নমস্কার রাজদা, আমি বৃষ্টি প্রামাণিক। আজকে যে ঘটনাটি পাঠাচ্ছি, এই ঘটনাটা ঘটেছিল আমার দিদির সাথে। এটা শোনার পর সত্যি আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে ছোটবেলায় গল্পে আমি যে ভূতের কথা শুনেছিলাম সেই ভূতেরই কোনো ভৌতিক কাণ্ড আমি সত্যি নিজের কানে শুনব। তোমার লেখা নতুন গল্পটি শুনলাম, খুব ভালো লাগলো। এরকম গল্প আমরা আরও চাই। অনেক ভালোবাসা রইল তোমার জন্য। এবার ঘটনায় আসছি। আমার দিদির বিয়ের 1 মাস পরের ঘটনা এটা। আমার দিদি ছেলেবেলা থেকেই শহরে মানুষ হয়েছে, তবে বিয়ের পর তাকে চলে যেতে হয় মোটামুটি একটি গ্রাম এলাকায়। আমার জামাইবাবু ভালো কাজ পেয়ে জায়গা কিনে নতুন বাড়ি বানিয়ে তারপর বিয়ে করে আমার দিদিকে। আমার দিদির বিয়ে হলো রুবি আনন্দপুরে। বাড়িতে আমার দিদি জামাইবাবু সহ থাকতে শুরু করলো জামাইবাবুর মা ও তার ছোট ভাই। জায়গাটার একটু বিবরণ দিই। বাড়িটির আশেপাশে বাড়িঘর তো আছে, তবে বেশ ছাড়া ছাড়া। সেটি গ্রামের সবাই ব্যবহার করতে পারত, তবে অদ্ভুতভাবে সেই পুকুরে কেউ জল নিতে যেত না। পুকুরটি আম, খেজুর, অন্যান্য গাছপালা দিয়ে সম্পূর্ণ ঘেরা। ভুলেও কোনো গ্রামের বাচ্চা ওই পুকুরের ধারে কাছে অব্দি যেত না। বাচ্চা ছেড়ে দিলাম, বড়রাও যেত না। বিয়ের 1 মাস আমার দিদি খুব একটা বাইরের দিকে বেরোতো না, তবে 1 মাস পরই হলো একটি বিপদ। একদিন দিদি সকালে ঘুম থেকে উঠে দেখে দিদিদের পাতকুয়ায় 4খানা ইঁদুর একসঙ্গে মরে পড়ে আছে। কিভাবে মরল, কোথা থেকে পড়লো পাতকুয়ার ভেতরে কেউ জানে না, এবং তা থেকে এতটাই দুর্গন্ধ বেরোচ্ছে যার কারণে সম্পূর্ণ পাতকুয়ার জল আর ব্যবহার করা যাচ্ছে না। আমার দিদি এই দেখে দুপুরবেলায় সবার স্নানের জল নেওয়ার জন্য যায় ওই বাড়ির পেছন দিকের পুকুরটায়। পুকুর থেকে জল তোলার সময় আমার দিদি অনুভব করে একটি অদ্ভুত জিনিস। পুকুরের আশেপাশের আবহাওয়াটা সম্পূর্ণ গ্রামের তুলনায় যেন একটু বেশি নিস্তব্ধ, একটু বেশি চুপচাপ। এক কলসি জল ভরে সিঁড়ি দিয়ে ওঠার সময় দিদি দেখে একটি সদ্যজাত বিবাহিত মহিলা ঠিক পুকুরের ওই পাশে একটি গাছের তলায় দাঁড়িয়ে আমার দিদির দিকে একভাবে দেখে চলেছে। তবে গাছের ছায়ার কারণে মহিলাটির মুখ দিদি ভালো করে দেখতে পারছিল না। দিদি ওই মহিলাটির দিকে কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকে, তারপর ভাবে হয়তো আশেপাশেই কোনো বাড়ির নতুন বউ হবে, ও হয়তো জল তুলতে এসেছে। তাই অত কিছু না ভেবে চলে আসে দিদি নিজের ঘরে। পুকুরের আশেপাশে তেমন কোনো বাড়িঘর তো না থাকার কারণে
দিদির ওই পুকুর থেকে জল নেওয়াটা তেমন কারোর চোখে পড়ে না। একদিন আমার দিদির শাশুড়ি জিজ্ঞাসা করে যে পাতকুয়ার জল তো খারাপ, তা দিদি জল আনছে কোথা থেকে? আমার দিদির শাশুড়ির তেমন কোনো আপত্তি থাকে না এতে। এইভাবেই চলতে থাকে দিনের পর দিন। দিদি প্রত্যেক দিন বিকেলবেলা করে পুকুরে জল ভরতে যেত এবং প্রতিদিন অনবরত ওই মহিলাটি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দিকে দেখত। দিদির জিনিসটা প্রচন্ড অদ্ভুত লাগে, তবে বাড়ির কাউকে জানায় না। একদিন আমি যাই দিদির বাড়িতে ঘুরতে। আমি যাবার পরে দিদি আমাকে জিনিসটা বলে। প্রথমে শুনে ভেবেছিলাম যে দেখ, আশেপাশের কোনো বাড়ির পাগল হবে, ওইখানে হয়তো দাঁড়িয়ে থাকে এমনি। তা সেই দিন আমিও যাই দিদির সাথে পুকুরে জল ভরতে। জল ভরার সময় দিদি আমাকে আঙুল দিয়ে ঠিক আমাদের উল্টো দিকেই একটি বড় খেজুর গাছ, তার তলায় দিদি দেখায়। দিদি বলে যে ওইখানেই নাকি মহিলাটি দাঁড়িয়ে আছে। তবে অদ্ভুতভাবে আমি সেখানে কাউকেই দেখতে পাই না। দিদি বারবার আমাকে বলতে থাকে যে ওইখানেই দাঁড়িয়ে আছে মহিলাটি, দিদিকে একভাবে নাকি দেখে চলেছে। তবে আমি কিছুই দেখতে পাই না। আমরা দুজনেই এই বিষয়টি কিছুই বুঝতে পারলাম না। পরপর দুদিনই আমি দিদির সাথে যাই জল ভরতে। সেই একই অবস্থা, দিদি দেখতে পায়, আমি কাউকেই দেখতে পারছিলাম না। একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটে দিদির সাথে। রাত 2টো হঠাৎ করে দিদির প্রচন্ড ঠান্ডা লাগতে শুরু করে এবং যার কারণে দিদির ঘুম ভেঙে যায়। আশেপাশে কোনো ব্ল্যাঙ্কেট না থাকায় দিদি উঠে দিদির শাশুড়ির ঘরে যাবে বলে সবে দরজাটা খুলেছে, ঠিক সেই সময় দিদি দেখে দিদিদের বাড়ির উঠানে দাঁড়িয়ে সেই মহিলা। এতদিন দিদি যার মুখ দেখতে পারছিল না, এইবার তার মুখ প্রথমবারের মতন দিদি দেখল। তার মুখ ফ্যাকাশে, চোখে তৈরি হয়েছে গভীর অন্ধকার এক গর্ত। লাল পাড়ের শাড়িটাও জলে ভিজে কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে এসেছে। মাথা ভর্তি সিঁদুর এবং গলায় লাল রক্ত জমাট বাঁধা দাগ। ভয় দিদির প্রচন্ড চিৎকার করে ওঠে এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে দিদি প্রায় চমকে উঠে কাঁদতে শুরু করে এবং সমস্ত ঘটনা আমার জামাইবাবুকে বলে। এই পাড়ার লোক এই কথা শুনে আমার জামাইবাবুকে একটু বকাঝকা করতে থাকে এবং বলে যে ওই পুকুর ভালো না, গত 7 বছর ধরে ওই পুকুরে কেউ ব্যবহার করেনি। তবে ওই পুকুর কোনো দিন নোংরা হয় না এবং 7 বছর আগেই ওই পুকুরে হঠাৎ করেই গলায় কলসি বাঁধা অবস্থায় একটি সদ্য বিবাহিত মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। তারপর থেকেই ওই পুকুর তেমন কেউ ব্যবহার করতো না। অনেকেই বলে ওই পুকুরে নাকি শাকচুন্নি থাকে। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। আমার না এরকম দেশি যে সমস্ত ভূত নাই, শাকচুন্নি, পেতনি, মেচোভূত, মামদভূত, এই সমস্ত ঘটনা আমার প্রচণ্ড ভালো লাগে। আমি জানি না তোমাদের কতজনের ভালো লাগে। গ্রাম বাংলার গল্প আসলেই না আমার কাছে প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ি তোমাদেরকে আমি কখন শোনাতে পারবো। আর আশা করছি তোমাদেরও ঘটনাটা ভালো লেগেছে। আর পেতনির ঘটনা আশা করছি তোমাদের আমি আগেও শুনিয়েছিলাম একবার। যাই হোক, আর তোমরা যারা যারা এখনও অবধি আমার লেখা গল্পটি শোনোনি, আমার লেখা 9:55 শেষ ট্রেন, এই গল্পটি যারা এখনও শোনোনি অবশ্যই কিন্তু শুনে এসো। আমি আগের বৃহস্পতিবারই এপিসোডটা দিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু জানিও ঘটনাটি কেমন লাগলো। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম। আর আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ prejjoni49@gmail.com আমাদের কিন্তু ঘটনা পাঠাতে তোমরা ভুলো না। আমি ফিরছি
পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।